গল্পবাবুর আসরের সকল শ্রোতাদের সুস্বাগতম। আমাদের প্রতিশ্রুতি মতো এবারের গল্প মোহন ও রমা চতুর্থ পর্ব। এবারের পর্বে মোহন হাজির হবে রমাদের আগ্রার প্রাসাদে। তারপর কি হলো? মোহন কি একজন দস্যু হয়েও পারবে রমার মতো এক সম্ভ্রান্ত মহিলার মনে তার জন্য স্থান করে নিতে? মোহনের সাথে রমার বিবাহ কি আদৌ সম্ভব, নাকি মোহন এবারও জড়িয়ে পড়বে অন্য এক অপরাধের জগতে? জানতে হলে শুনতে থাকুন মোহন ও রমা চতুর্থ পর্ব। অপরাধ প্রবণতাকে আমরা কখনো সমর্থন করি না, অপরাধী তার শাস্তি পাবেই। সুতরাং গল্প শোনার আনন্দেই শ্রোতারা এই গল্পগুলি শুনতে থাকবেন। অপরাধ প্রবণতাকে কখনোই সমর্থন করবেন না, শ্রোতাদের কাছে এ আমাদের বিনীত অনুরোধ। আসুন শুরু করা যাক আজকের গল্প মোহন ও রমা চতুর্থ পর্ব। মুসলমান রাজত্বের আমলে বহু তীক্ষ্ণধী বাঙালি সম্রাটের দরবারে উচ্চাসনে অধিরূঢ় ছিলেন। সেই সময় থেকেই তাঁরা বাংলাদেশ ত্যাগ করে ভারতের নানা স্থানে ঘরবাড়ি নির্মাণ করে সেই সব দেশের চিরস্থায়ী বাসিন্দা হয়ে গেলেও তাঁরা জাতীয় সত্তা বজায় রেখেছেন। তাঁরা কেউ বা বিখ্যাত জমিদার, কেউ বা বিখ্যাত ধনী বলেও বর্তমান সময়ে খ্যাত হয়েছেন। এমনই এক পরিবারের কন্যা আমাদের কুমারী রমা সোম। রমাদের বর্তমান বাসস্থান আগ্রায়। রমার পিতা রেঙ্গুনের বিখ্যাত ধনী ব্যবসায়ী। রমা শিক্ষিতা সুন্দরী তরুণী। কয়েক মাস পূর্বে সুপ্রসিদ্ধ দস্যু মোহনের অন্য পরিচয়ের সঙ্গে পরিচিত হয়েছিল। রমার মন মোহনের অপূর্ব কান্তি, মাধুর্য ভরা ব্যবহার, উচ্চ শিক্ষা, সৎ প্রবৃত্তিতে মুগ্ধ হয়েছিল। পরে রমার সঙ্গে মোহনের দ্বিতীয়বার সাক্ষাৎ মাতুল কুমার নারায়ণের প্রাসাদে। রমা মোহনকে অনুরোধ করেছিল তাঁর মাতুলের ঐতিহাসিক হীরক বলয় প্রত্যর্পণ করার জন্য। মোহন তার অনুরোধ পালন করেছে। রমা গর্বে আনন্দে পূর্ণ হয়েছিল। রমার জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহ উপলক্ষে রমার মাতা, ভ্রাতা ও পিতা রেঙ্গুন থেকে আগ্রার প্রাসাদ বাটিতে আগমন করেছেন। বিবাহ হয়ে গেছে। রমার পিতা মিস্টার সোম ওই প্রাসাদ মুসলমান সম্রাটের জায়গির স্বরূপ প্রাপ্ত হয়েছিলেন। কিংবদন্তি প্রচলিত আছে যে এক সময়ে এক সম্রাটের প্রধানমন্ত্রী বাস করার জন্য ইহা নির্মাণ করেছিলেন এবং সে সময়ের প্রথা অনুযায়ী প্রাসাদের অভ্যন্তর দিয়ে এক দীর্ঘ সুড়ঙ্গ পথ প্রস্তুত করেছিলেন। সেই সুড়ঙ্গ দিয়ে সকলের অগোচরে প্রাসাদ থেকে বের হয়ে যাওয়া চলে। যুদ্ধের সময় এই পথ বিশেষ কাজে লাগত। শত্রুর হাতে পরাজিত হলে পরিবারবর্গকে নিয়ে শত্রু প্রাসাদ অবরোধ করে থাকলেও অনায়াসে পালিয়ে যাওয়া সম্ভব হতো। কিন্তু কালক্রমে সুড়ঙ্গ পথ অদৃশ্য হয়ে গেছে। সুড়ঙ্গের প্রবেশদ্বার কোথায় ও কিভাবে তা মুক্ত করতে পারা যায়, বহু মতে অনুসন্ধান ও গবেষণা করেও কেউ তা আবিষ্কার করতে পারেননি। সোমবংশের হস্তলিখিত বিস্তারিত ইতিহাসে এই সুড়ঙ্গের কথা উল্লেখিত আছে এবং সাংকেতিক অক্ষরে সুড়ঙ্গের প্রবেশদ্বারের অবস্থান সম্বন্ধে পরিচয় লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু সেই সাংকেতিক অক্ষরগুলির পাঠোদ্ধার করা কারো পক্ষে সম্ভবপর হয়নি। গতবার যখন রমা মোহনের সঙ্গে জাহাজে বন্ধুত্ব করেছিল, তখন সে অন্যান্য গল্পের সঙ্গে তাদের ঐতিহাসিক প্রাসাদ সম্বন্ধেও নানা কথা বলেছিল। তার কথা শুনে ছদ্মবেশী মোহন বলেছিল, যদি সুযোগ ঘটে তাহলে সে একবার ওই সাংকেতিক অক্ষর সমাধানের চেষ্টা করবে। আরও কথিত আছে যে অতীতে যে শেষ মহারাজ এই প্রাসাদে বাস করেছেন, তাঁর সমস্ত সম্পদ, অর্থ, হীরা, মুক্তা, সর্বস্ব এই সুড়ঙ্গের মধ্যে একটি ছোট্ট কক্ষে আবদ্ধ করে যুদ্ধে পরাজিত হওয়ার পর পলায়ন করেছিলেন, আর ফিরে আসেননি। কিন্তু এই সকল প্রবাদ প্রচলিত থাকা সত্ত্বেও বর্তমান উত্তরাধিকারী মিস্টার সোম পূর্বতন অধিকারীদের মতোই সকল প্রচেষ্টা করেও বিফল হয়েছেন এবং এই ভেবে মনকে প্রবোধ দিয়েছেন যে এটা কখনো সত্যি হতে পারে না। যেমন নানা মিথ্যা কাহিনীও কালক্রমে সত্য বলে মানুষের সমাজে অব্যাহত গতিতে প্রচলিত থাকে, এটাও তেমনই একটি।
রমার বড় ভাই সরোজ কুমার বৌভাতের আগে সন্ধ্যায় একখানি তার হাতে করে ড্রয়িং রুমে প্রবেশ করে বিশিষ্ট আত্মীয় স্বজন যাঁরা এসেছিলেন তাদের নিকট ঘোষণা করল, রমা, আমার নতুন বন্ধু উৎপলবাবুর কথা মনে আছে? রমা প্রফুল্ল মুখে বলল, যার সঙ্গে তোমার 4 মাস আগে পুরীতে দেখা হয়েছিল দাদা, যার গান শুনে তুমি মুগ্ধ হয়েছিলে? হ্যাঁ বোন, তিনি তার করেছেন, কাল প্রাতে এখানে এসে পৌঁছবেন। আমাদের ভাগ্য যে তার মতো গুণী মহাশয় ব্যক্তির আগমন এই সময়েই সম্ভব হলো না রমা? রমা আনন্দিত কণ্ঠে বলল, বেশ হলো দাদা, তারে কি লিখেছেন দেখি। রমার এক সম্পর্কীয় কাকিমা বললেন, গান শুনতে আমার খুব ভালো লাগে বাবা। তা হ্যাঁ সরোজ, তোমার বন্ধু কি করে কি? সরোজ বলল, গান গায়, ছবি আঁকেন, আর ভবঘুরের মতো ঘুরে বেড়ান। অগাধ ধনের মালিক। সেবারে পুরীতে কি কম দান করেছিলেন? সমুদ্রের তীরের বালুর ওপর দাঁড়িয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত যে হাত পেতেছে তাকেই তিনি মুঠি ভরে টাকা দিয়েছেন। তার অসামান্য দানের কথা বিদ্যুতের মতো পুরীতে রাষ্ট্র হলো। তার সঙ্গে সঙ্গে দলে দলে দরিদ্র নারায়ণের সমাবেশ হতে লাগলো। দেখো রমা, আমি কখনো ভুলবো না সে দৃশ্য। তার 4 জন কর্মচারী বড় বড় থলি ভরা টাকা নিয়ে পাশে দাঁড়িয়ে আছে, আর তিনি দাতা কর্ণের মতো 2 হাতে অর্থ দান করছেন। শেষ অবধি পুলিশ সাহেব পর্যন্ত ছুটে আসেন এবং সেই দরিদ্র জনতাকে নিয়ন্ত্রিত করতে সাহায্য করেন। কি অমায়িক ব্যবহার! মুখে হাসিটি তার লেগেই রয়েছে। এমন মহাশয় ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হওয়া ভাগ্যের কথা নয় কাকিমা? শুধু কাকিমা কেন, উপস্থিত সকলেই এক বাক্যে সমর্থন করলেন। রমা একাগ্র দৃষ্টিতে চেয়ে অগ্রজের কথা শুনছিল। সহসা তার মুখ ম্লান হয়ে উঠল। অগ্রজ কথিত আকৃতির বিবরণ শুনে তার মানস নেত্রে অপরূপ অপর একটি মূর্তি ভেসে উঠল। সরোজ ভগ্নীর ভাবান্তর লক্ষ্য করে বলল, কি হলো রে তোর? রমা ম্লান হাস্যে বলল, না কিছু হয়নি দাদা, কাল সকালে স্টেশনে গাড়ি পাঠাতে ভুলো না যেন। সরোজের মুখে মৃদু হাসি ফুটে উঠল। এমন সময়ে এক আত্মীয় ভদ্রলোক সংবাদপত্র থেকে চোখ তুলে বললেন, সর্বনাশ হলো দেখছি, শেষে স্যার ভৌমিকের মতো মহাশয় ব্যক্তিকেও। অবশিষ্ট কথা মুখ থেকে আর বের হলো না। ভদ্রলোক অত্যন্ত চিন্তান্বিত হয়ে পড়লেন। সকলের দৃষ্টি সমবেতভাবে তাঁর উপর পড়ল। এক রায়বাহাদুর ভীত স্বরে বললেন, কি হয়েছে স্যার ভৌমিকের? আর কি হয়েছে, একমাত্র যা বর্তমানে আশা করা যেতে পারে তাই হয়েছে। দস্যু মোহন তাঁর কোটি টাকা মূল্যের সর্বস্ব লুট করেছেন। এ যে দেখছি অরাজক হয়ে দাঁড়ালো। ভদ্রলোক আঁতকে উঠলেন। রায়বাহাদুর বললেন, স্যার ভৌমিকের কোটি দূরে থাক, কোনো কালে লাখও ছিল না। 1 সপ্তাহ বাদে দেব বলে সেই যে আমার থেকে 5,000 টাকা চেয়ে নিলেন, আজ 8 বছর কেটে গেল, আজও সে টাকা পেলুম না। চিঠি লিখে লিখে হয়রান হলুম, 1 পয়সাও পেলুম না। সে আশা এখন ছেড়ে দিয়েছি। ভদ্রলোক বিস্ময়ে বিস্ফারিত হয়ে বললেন, স্যার ভৌমিক, যাঁর কোটি টাকা লুট করেছে বলে সংবাদপত্রে খবর বার হয়েছে, তিনি 5,000 টাকা ধার করে সে ধার শোধ করেননি, এই কথা আপনি বলছেন? রায়বাহাদুর ভদ্রলোক হাসিয়া বললেন, না বললে আর আপনি শুনছেন কি করে? সে কথা থাক, এখন আসুন দেখি কি হয়েছে। রায়বাহাদুর সংবাদপত্র পাঠ করার জন্য হাত বাড়ালেন। সরোজ বলল, সত্য বলতে কি, মোহন যদি এই পথে না গিয়ে অন্য কোনো ভালো পথে চলতো তাহলে সে জগৎবিখ্যাত স্মরণীয় মহাপুরুষ হতে পারত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে। ধীরে ধীরে কুমারী রমা ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। একটি মহিলা বললেন, আমাদের মিস সোম গতবার এই দস্যুটার সঙ্গেই একই জাহাজে রেঙ্গুন গিয়েছিলেন না? সরোজ বলল,
হ্যাঁ, রমা বলে মোহন যে ভদ্র ব্যবহার তার সঙ্গে করেছিল তেমন ব্যবহার সে কোনো ভদ্র ছেলের কাছ থেকেও কখনো পায়নি। দস্যু মোহনের ভয়ে রমা যখন আকুল হয়ে উঠেছে, মোহনই তাকে অভয় দিয়ে সান্ত্বনা দিয়ে রক্ষা করেছিল। এখন আমরা ভাবি, যদি না মোহন এমন ভদ্র হতো তাহলে আমাদের রমার দস্যু মোহনের ভয়ে হার্ট ফেল করাও এতটুকু বিস্ময়কর ব্যাপার হতো না। আধুনিক মহিলাটি আধুনিক ধরনের মুখ টিপে মৃদু হাস্য করিলেন। রায়বাহাদুর কাগজখানি অপর ভদ্রলোককে ফেরত দিয়ে বললেন, এ যে তাজ্জব ব্যাপার দেখছি। স্যার ভৌমিক শেষ পর্যন্ত এমনই সম্মানের সঙ্গে দেউলিয়া খাতায় নাম লেখাতে পারলেন। ভাগ্যবান পুরুষ, তাতে কোনো সন্দেহ নেই। অপর ভদ্রলোক ক্রোধে গুম হয়ে বসে রইলেন, কোনো জবাব দিলেন না। পরদিন সকালে বৃহৎ মোটরখানি নিয়ে সরোজ স্টেশনে যাত্রা করার পূর্ব মুহূর্তে রমা এসে বলল, আমিও সঙ্গে যাব দাদা। সরোজ ভ্রু কুঞ্চিত করে কয়েক মুহূর্ত চিন্তা করে বলল, চল তবে। তবে একটু অপেক্ষা করো, আমি কাপড়টা বদলে আসি। রমা হরিণীর মতো হালকা পায়ে ছুটে চলে গেল। তারা যখন আগ্রা স্টেশনে উপস্থিত হলো তখনও ট্রেন আসার প্রায় আধ ঘন্টা দেরি আছে। এক সময় রমা বলল, আচ্ছা দাদা, তোমার বন্ধুর মাথায় কি কোনো কাটা দাগ আছে? সরোজ বিস্মিত হয়ে বলল, মাথায় যদি থাকে তবে চুলের ভেতর কাটা দাগ জানবার সুযোগ কিসে হয় বলতে পারিস? কিন্তু এ প্রশ্ন কেন রমা? রমা কৈফিয়ত এড়াবার জন্য বলল, এমনিই জিজ্ঞাসা করছি। রমার মনে যে ঝড় বয়েছিল তা একমাত্র তাঁর অন্তর্যামীই জানতেন। জানি না কী কারণে তার মনে দৃঢ় ধারণা জন্মেছিল যে দাদার বন্ধু কর্ণসম দাতা ব্যক্তি উৎপলবাবু আর অন্য কেউ নন দস্যু মোহন ছাড়া। রমার মনে বারবার এই প্রশ্ন উঠছিল, যদি সত্যিই তার সন্দেহ সত্য প্রমাণিত হয়, উৎপল যদি মোহনেই পর্যবসিত হয়, তবে সে কি করবে? প্রথমত তিনি আসছেন তাঁর দাদার বন্ধু হিসাবে, মাননীয় ধনী অতিথি হিসাবে তাদেরই বাড়িতে। এক সময় তাকে তার সত্য পরিচয় না জেনে তাদের প্রাসাদে সেই আমন্ত্রণ করেছিল। অনেক কথা হয়েছিল, কিন্তু সে সেই আমন্ত্রণ প্রত্যাহার করে নেয়নি। অতএব রমা কি করবে? রমার মনে পড়ল গতবার মাতুলালয়ে সে যখন মোহনের আশু বিপদ দেখে স্বেচ্ছায় তার হাত ধরে খিড়কির গোপন পথে তাকে বের করে দিয়েছিল, তখন মোহন বলেছিল তিনি পুনরায় রমার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং চিরদিনের মতো একটা সিদ্ধান্তে উপনীত হবেন। কিসের সিদ্ধান্ত তা রমা বহুবার বহু রকমে চিন্তা করেও ধারণা করতে পারে নাই, বুঝতে পারেনি। কিন্তু সত্যিই কি তিনি আসছেন? এমন তো হতে পারে সত্যই উৎপলবাবু অন্য কোনো ব্যক্তি। রমার মুখ অন্ধকার হয়ে উঠল। মানুষের মন এমনই রহস্যে ভরা যে সে যা প্রকাশ্যে এড়াতে চায় তাই তার মনের গোপন দেশে আবাহন গানে মুখরিত হতে থাকে। যদি না আসেন তবে রমার স্টেশনে আসার প্রয়োজন ছিল কি? রমা নিজেকে প্রশ্ন করল, পুনরায় বলল, যদি আসেন তবে রমা কি তাকে হাসি মুখে অভ্যর্থনা করতে পারবে? তা কি উচিত হবে? তা কি নিয়মের ব্যতিক্রম হবে না? রমা এমন কথাও চিন্তা করতে পারে? ছি! রমার মুখ আরক্ত হয়ে উঠল। সে নিজেকে বারবার প্রশ্ন করল। তবে রমা গত একটা বছর ধরে সেই কটা দিনের কাহিনী ভুলতে পারল না কেন? যতবারই ভুলব বলে ভেবেছে, দস্যুকে তার প্রাপ্য ঘৃণা দিয়ে জর্জরিত করবে ভেবেছে, ততবারই সে কেন তবে পরাজিত হয়েছে? দস্যু মোহন, দস্যু দস্যু মোহন। রমা অস্ফুট কণ্ঠে এই কথাগুলি উচ্চারণ করল। রমা দাদার নিকট গিয়ে বলল, আমি বাড়ি যাব দাদা। ভগ্নীর মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে বলল, তার মানে? রমা আরক্ত হয়ে ভাবল, সত্যিই তো, তার মানে তো কিছু নেই। বলল, আর কত দেরি দাদা? সরোজ হাতের রিস্ট ওয়াচের দিকে চেয়ে বলল, 5 মিনিট। এমন সময়ে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মচারী সরোজ ও রমাকে দেখে মৃদু হাসি মুখে অভিবাদন করে বললেন, এক্সপ্রেসে কেউ আসছেন বোধ হয়। সরোজ বলল, হ্যাঁ, বিশিষ্ট বন্ধু। আপনি এখানে? অফিসার হাসি মুখে বললেন,
খবর এসেছে দস্যু মোহন তাজমহল দেখতে আসার ইচ্ছে করেছে, তাই তাকে অভ্যর্থনার আয়োজন করতে এসেছিলাম, তার পাঠিয়ে দিলাম। সরোজ সবিস্ময়ে বলল, কাকে? মোহনকে? অফিসার হাসতে হাসতে বললেন, তার বিশেষ বন্ধু অতি পরিচিত চিফ ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার বেকারকে। কারণ সম্মানিত অতিথিকে আমরা বিশেষভাবে চিনি না তো, পাছে সমাদরের কিছু ব্যতিক্রম ঘটে বা ভুল হয়, তাই এই আয়োজন। সরোজ কুমার বিশিষ্ট ব্যক্তির সন্তান, সুতরাং অফিসারের সঙ্গে কথা বলতে এতটুকু দ্বিধা ছিল না। পুনরায় বললেন, হ্যাঁ, আপনারাও একটু সাবধানে থাকবেন, কারণ দস্যুমোহন অভিজাত সম্প্রদায়ের ভীষণ শত্রু। সরোজ ভগ্নীর নত ম্লান মুখের দিকে চেয়ে বলল, আমরা বিশেষ সতর্ক আছি। স্যার ভৌমিকের অদৃষ্টের কথা পড়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, তাঁর সূত্রেই খবর পেলাম মহাশয় ব্যক্তি তাজ দর্শনে আসছেন। অফিসার বললেন। এমন সময়ে আগ্রা এক্সপ্রেস গভীর গর্জন করতে করতে প্ল্যাটফর্মে প্রবেশ করল। রমার মুখ রক্তশূন্য ও বিবর্ণ হয়ে উঠল। তারা যেখানে দাঁড়িয়েছিল ট্রেনের প্রথম শ্রেণীর কামরা ঠিক সেই জায়গায় উপস্থিত হয়ে দাঁড়িয়ে গেল। সরোজ প্রিয়তম বন্ধু উৎপলকে সবেগে বুকে চেপে ধরল। রমা একবার চোখ তুলে উৎপলের দিকে চেয়েই চোখ আবার সেই যে নত করল, আর তুলল না। উৎপল সরোজের পশ্চাতে রমাকে দেখে তার দিকে চেয়ে নির্বাক হয়ে গেল। সরোজ বলল, রমা আমার ছোট বোন। উৎপল এগিয়ে এসে নিচু হয়ে নমস্কার করল। অনেক কষ্টে দুটো দিনের জন্য আপনাদের বিরক্ত করতে এসেছি, আশা করি একটু অসুবিধা হলেও আমি ক্ষমার্হ বলে বিবেচিত হব। কি রমা দেবী, হব না? রমা অস্ফুট কণ্ঠে কি বলল বোঝা গেল না। সরোজ ভগ্নীর এই অত্যাধিক লজ্জা দেখে মনে করল, মেয়েরা বিলেত ঘুরে এলে কি হবে, আর গ্র্যাজুয়েট হলেই বা কি হবে, মেয়েরা সেই অবলাই। অদূরে পুলিশ অফিসার দাঁড়িয়েছিলেন। সরোজ, রমা ও উৎপল বের হয়ে যাবার উপক্রম করতেই তিনি এগিয়ে এলেন। বললেন, তিনি এসেছেন? প্রশ্ন শুনে উৎপল চকিতের জন্য মুখ তুলে অফিসারের দিকে একবার চাইল, পরে নির্লিপ্তভাবে এগিয়ে গেল। সরোজ বলল, হ্যাঁ, ওরই অপেক্ষায় বসেছিলাম, নমস্কার। অফিসার একবার উৎপলের দিকে চেয়েই বললেন, নমস্কার। সরোজ, রমা ও উৎপল বের হয়ে এসে যখন মোটরে আরোহণ করল, তখনও অফিসার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চিন্তা করছিলেন। ওই মুখ তিনি পূর্বে কোথাও দেখেছেন, কিন্তু কোথায়? মোটরে 6 জন বসার জায়গা ছিল। কুমারী রমা সামনের আসনে নত মুখে বসে রইল। তার মুখে শান্ত আভা প্রতিফলিত হচ্ছিল। পিছনের আসনে উৎপল সরোজের সঙ্গে উপবেশন করল। মোটর চলতে আরম্ভ করলে উৎপল বলল, কখনো যে এমন একটি দিন আসবে আমি স্বপ্নেও ভাবতে পারতাম না। উৎপলের স্বরে ঐকান্তিকতার সুর ধ্বনিত হয়ে উঠল। সরোজ সবিস্ময়ে বক্তার মুখের দিকে চেয়ে বলল, কেন, আপনি কি সর্বদাই কাজে ব্যস্ত থাকেন উৎপলবাবু? উৎপল মৃদু হাস্যে বলল, কাজ যত না হোক অকাজেই বেশি ব্যস্ত হয়ে পড়ি। গত 3টে মাস এমনি অকাজে অপব্যয় করেছি। সরোজ কিছু বুঝতে না পেরে বলল, আপনি কি মোগল সরাই থেকে বরাবর আসছেন? না, কলকাতা থেকে। এমনি আসছিলাম, সহসা মনে হলো পূর্বাহ্নে আপনাকে জানানো আবশ্যক, তাই মোগলসরাই থেকে তার করে দিই। অনতিবিলম্বে মোটর এসে প্রাসাদ ফটকে প্রবেশ করল। সুবৃহৎ ফটকের দুই পাশে সেন্ট্রি সঙ্গীন বক্ষে নামিয়ে প্রভু ও মাননীয় অতিথিকে অভিবাদন জানালো। উৎপল প্রশংসার দৃষ্টিতে পাথরের দুর্গের মতো পুরাকালের প্রাসাদের দিকে চেয়ে রইল। মিস্টার সোম মহা সমারোহে একমাত্র পুত্র সরোজের বিবাহের বৌভাত উৎসবের ভোজ সম্পন্ন করলেন। বহু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, অভ্যাগত, আহুত অনাহুত এসে ভোজে অংশগ্রহণ করে মিস্টার সোমকে আপ্যায়িত করে গেল। সন্ধ্যার পূর্বে ভোজন পর্ব শেষ হয়ে গেল। শ্রান্ত ও ক্লান্ত হয়ে মিস্টার সোম শয়নকক্ষে প্রবেশ করলেন।
দোতলার ড্রয়িং রুমে বসে কয়েকজন বিশিষ্ট নরনারী আলাপ আলোচনা করছিলেন। তন্মধ্যে উৎপলই সকলের দৃষ্টি আকর্ষণ করছিল। সুপুরুষ যুবা, লক্ষ্মী ও সরস্বতীর বরপুত্র সকলের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে নিয়েছিল। রমা সারাদিন দূরে দূরে থেকে ড্রয়িং রুমে উপস্থিত হয়ে উৎপলের নিকট থেকে দূরে, অথচ তাকে পরিষ্কার রূপে দেখা যায় এই রকম ব্যবধানে একটি সোফায় বসে কথাবার্তা শুনছিল, কিন্তু কোনো আলাপ আলোচনায় আজ যোগ দিচ্ছিল না। বিলাত ফেরত পরিবার, সুতরাং বাঙালি হিন্দু ঘরের সনাতন প্রথার ব্যতিক্রম ঘটাই স্বাভাবিক এবং তা পূর্ণ মাত্রাতেই ঘটেছিল। রমার মাও সেখানে উপস্থিত ছিলেন না। রমার দূর সম্পর্কীয়া কাকিমা বেথুনে পড়া মেয়ে একসময় উৎপলের দিকে চেয়ে বললেন, সত্যি আপনাকে দেখে আমি খুব বিস্মিত হচ্ছি উৎপলবাবু। আপনার চেহারার সঙ্গে দস্যু মোহনের অসম্ভব রকমের সাদৃশ্য আছে। উৎপল মৃদু হেসে বলল, আপনি তাকে চেনেন সবিতা দেবী? রমার কাকিমার নাম মিসেস সবিতা গুহ। সবিতা দেবী বললেন, না, দেখিনি, তবে তার এত ছবি সংবাদপত্রে বেরিয়েছে যে তাকে খুব পরিচিত বলেই মনে হয়, কিন্তু তার কোনো ছবি অন্য ছবির সাথে মেলে না। কিন্তু আপনার মুখ খুব অবিকল মোহনের মতো। উৎপল বিষণ্ণ মুখে বলল, আপনি সত্যি কথাই বলছেন, কারণ আমার অন্যান্য বন্ধুবান্ধবরাও এই একই কথা বলেন। সবিতা দেবী বললেন, সত্যি বলছি উৎপলবাবু, আপনি যদি সরোজের বন্ধু না হতেন আর প্রসিদ্ধ গায়ক আর আর্টিস্ট না হতেন, তাহলে আমি সরোজকে পুলিশে খবর দিতে বলতাম। সকলে উচ্চ শব্দে হেসে উঠল, কিন্তু রমা মুখ গম্ভীর করে নীরবে বসে রইল। রায়বাহাদুর হাসতে হাসতে বললেন, শেষে দেখছি মোহন আমাদের আর সব আলাপ আলোচনা ছাড়িয়ে তারই নাম জপ করিয়ে ছাড়বে। কোথায় সরোজ ভাইয়ার বন্ধুর একখানা হিন্দি গজল শোনার জন্য অপেক্ষা করছি, না তা আপনারা নিয়ে এলেন মোহনকে। বলে তিনি উৎপলের দিকে চেয়ে বললেন, আয়া তো শুনলাম সোজা কলকাতা থেকে আসছেন, তা স্যার ভৌমিকের সম্পর্কে কিছু জানেন কি? কাগজওয়ালারা লিখেছে তার 1000 টাকা নয়, একেবারে 1 কোটি টাকার শেয়ার ডিবেঞ্চার নাকি চুরি হয়ে গিয়েছে। উৎপল বলল, আমিও তাই দেখেছি, কিন্তু যাঁরা স্যার ভৌমিকের সঙ্গে পরিচিত হবার সৌভাগ্য অর্জন করেছেন তাঁরা অবশ্য ভিন্ন কথা বলেন। রায়বাহাদুর প্রাতের সংবাদপত্র পাঠকারী ভদ্রলোকের দিকে একবার চেয়ে সোল্লাসে বললেন, পথে আসুন, এইবার দামি কথা বলেছেন একখানা ভায়া। আসলে যাঁরা স্যার ভৌমিককে চেনেন তারা ভিন্ন কথা বলেন। আরে ভৌমিক যে 5000 টাকা ধার করে বলে যায় কলকাতায় পৌঁছে পাঠিয়ে দেব, আর ফাঁকি দেয় এই লোকের যাবে 1 কোটি টাকা। গাঁজা গাঁজা, সংবাদপত্রের গাঁজা। আপনিও তো তাই বলেন নাকি উৎপলবাবু? উৎপল মৃদু হাস্য করে বলল, দুষ্ট লোকে বলে তাঁরা 1 আদলার সম্পদও মোহন নিতে পারেনি। রায়বাহাদুর বললেন, আলবাত পারেনি। যাই, আমার গিন্নিকে গিয়ে এই সুখবরটা দিয়ে আসি। রায়বাহাদুর ব্যস্ত হয়ে বের হয়ে গেলেন। উৎপল একবার রমার দিকে সহসা চাইতেই দেখল সে তার মুখের ওপর একাগ্র দৃষ্টিতে চেয়েছিল। তার দৃষ্টি পড়তেই মুখ নত করে বসে রইল। সবিতা দেবীর পাশে রমার এক সহচরী বসেছিল, নাম কুমারী ধীরা, প্রথম বার্ষিক শ্রেণীতে পড়ে। বলল, সরোজদা, আপনার বন্ধুর গান শুনতে পাবো না? আপনার কথার সত্যতা যাচাই করা আমাদের প্রয়োজন যে। সরোজ বলল, আজ আর আপনার নিষ্কৃতি নেই উৎপলবাবু। উৎপল বলল, আরে আমি তো নিষ্কৃতি চাই না। উৎপল উঠে পিয়ানোর কাছে গেল এবং 2 মিনিট ধরে পিয়ানোটি পরীক্ষা করে একখানা হিন্দি গান গাইতে লাগলো। গানের সুর যে এমনভাবে জীবন্ত হয়ে ওঠে, মানুষের আঙুলের আঘাতে যে মুখ প্রাণহীন নির্জীব কাষ্ঠযন্ত্র এই রকমভাবে আর্তনাদ করে বাণী জাগ্রত করে তুলতে পারে, ড্রয়িং রুমে উপস্থিত নরনারী কয়জনের তা ধারণাতীত ছিল। গানের সুর সারা কক্ষে গুমড়িয়ে ফিরে আকাশে মিলিয়ে গেলেও
প্রতিটি শ্রোতার অন্তঃকরণে এক মধুর ভাবের সমাবেশ করতে সক্ষম হলো, যে অনুভূতি শুধু অনুভব করাই চলে। কোনো কালে কোনো যুগে কেউ তা ভাষায় রূপান্তরিত করতে পারেনি। গান থেমে গেল। উৎপল পিয়ানোর নিকট থেকে উঠে এসে নিজের পূর্ব আসনে উপবেশন করল। তবুও শ্রোতা কয়টির মুখ থেকে একটি শব্দও বের হলো না। তারা অভিভূত হয়ে বসে রইল। এই অভিভূত এবং আচ্ছন্ন ভাবটা কাটালো সরোজ। সে দুই হাতে করতালি দিয়ে চিৎকার করে বলে উঠল, চমৎকার! মাত্র এই একটি শব্দই মানুষ উচ্চারণ করতে পারে, ভাব প্রকাশ করার আর দ্বিতীয় শব্দ নেই। উৎপল ধীরে ধীরে রমার সামনে গিয়ে তার অশ্রু প্লাবিত মুখের দিকে চেয়ে বলল, আপনার মনে আঘাত দিয়েছি, আমাকে ক্ষমা করুন। রমা চকিত বিস্ময়ে একবার মুখ তুলে উৎপলের দিকে চাইল, পরে ধীরে ধীরে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। শ্রোতা কয়েকজনের আচ্ছন্ন ভাব কেটে গেল। তারা একযোগে বিলেতি কায়দায় করতালি দিয়ে উঠলেন। সবিতা দেবী বললেন, সত্যি এমন গান শোনার সৌভাগ্য থাকা চাই। আপনাকে আমরা আন্তরিক ধন্যবাদ দিচ্ছি উৎপলবাবু। কুমারী ধীরা বলল। রমা গেল কোথায়? সরোজ বলল, চোখের জল মুছতে। ওটা এমন ভাবপ্রবণ যে গান শুনে ঝরঝর করে এতক্ষণ কাঁদছিল। একজন ভদ্রলোক বললেন, সত্যি কাঁদার মতো গান একখানা। আপনি কোথায় গান শিখেছিলেন উৎপলবাবু? উৎপল বলল, আমার এক গুরু ছিলেন, নিতান্ত সাধারণ ব্যক্তির জীবনযাপন করতেন। তিনি বলতেন, কখনো নাম ও যশের কাঙাল হয়ে এ বিদ্যা নিয়ে ব্যবসা করবে না, তবেই বিদ্যা প্রাণবন্ত থাকবে, নইলে কিছুতেই তুমি মানুষের মন গলাতে পারবে না। তাই আমি কখনো কোনো সভা সমিতিতে যোগ দিই না বা গায়ক বলে নিজেকে জাহির হতে চাই না। দু একজন নিতান্ত ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ছাড়া আর কেউ জানে না যে আমি গান গাইতে পারি। ধীরা সবিতা দেবীকে বলল, আচ্ছা, রমার কি হয়েছে বলতে পারেন? ও হঠাৎ এমন গম্ভীর হয়ে গেল কেন? সবিতা দেবী হাসতে হাসতে বললেন, আমার যেমন উৎপলবাবুকে মোহন বলে সন্দেহ হয়েছে, রমারও তেমন সন্দেহ হওয়া স্বাভাবিকই। তাছাড়া সেই দস্যুটার সঙ্গে 3 দিন 3 রাত্রি জাহাজে কাটিয়েছে কি না, তাই বোধহয় উৎপলবাবুর সান্নিধ্য তার পক্ষে দুর্বহ হয়ে উঠেছে। সবিতা দেবী হেসে উঠলেন। সরোজ বলল, তাহলে উৎপলবাবু, আপনি আমার বাড়িতে মোহন হয়ে দাঁড়ালেন দেখছি, কিন্তু বিশেষ সুবিধা করতে পারবেন বলে মনে হয় না। কারণ উৎপল বিস্মিত স্বরে বলল, কারণ কি বলুন? সরোজ বলল, কারণ মোহনের পরম শত্রু এবং একমাত্র যোগ্য প্রতিদ্বন্দ্বী মিস্টার বেকার আগামী পরশু অপরাহ্নে 4টের সময় এখানে এসে পৌঁছবে। এই মর্মে পুলিশ অফিসে তার এসেছে। উৎপল সবিস্ময়ে বলল, বেকার সাহেব আসছেন? কেন, দস্যু মোহনের গতিবিধি এ স্থানে হয়েছে বলে কিছু সংবাদ পাওয়া গেছে নাকি? সরোজ বলল, হ্যাঁ, কলকাতা থেকে সংবাদ এসেছে যে মোহন তাজমহল দেখতে চলেছে। সহসা উৎপল বলল, চলুন সরোজবাবু, মোহনের জন্য অপেক্ষা না করে আজ রাত্রিরে আমরা তাজমহল দেখার কাজটা সেরে রাখি। সবিতা দেবী বললেন, মোহনের অবশ্য তাড়া থাকা স্বাভাবিক, কিন্তু আপনারা তো তাড়া কেন উৎপলবাবু? কুমারী ধীরার পাশে উপবিষ্ট যে যুবকটি এতক্ষণ নীরবে বসে শুনছিল বলল, কিছুই বলা যায় না, সুতরাং উৎপলবাবু যদি কাজ সেরে রাখেন মন্দ কি। সকলে হেসে উঠল। উৎপলের এরকম ধরনের বিদ্রূপও যেন সইছিল না। সে সরোজের দিকে চেয়ে বলল, চলুন। তাজমহল যে এমন মহান, এমন বিরাট, এমন সুন্দর, চোখে না দেখলে কিছুতেই ধারণা হয় না। উৎপল অদূরে দণ্ডায়মান রমার মুখের দিকে একবার চেয়ে সরোজকে বলল। উৎপলের মুগ্ধ দৃষ্টি, বিস্ময় প্লাবিত মুখমণ্ডল দেখে সরোজ বলল, আপনার মতো পূজারীর দৃষ্টি দিয়ে আমরা দেখি না, তাই বারবার একই জিনিস দেখে তাজের সত্যকার রূপকে হারিয়ে ফেলেছি।
তবুও এইটুকু বলতে দ্বিধা আসে না যে এমন সৃষ্টি যে কোনো দেশের গর্বের বস্তু। সবিতা দেবী বললেন, পূর্ণিমা রাত্রে তাজকে না দেখলে তাজকে সত্যিই সম্পূর্ণরূপে দেখা হয় না। পূর্ণিমা রাত্রে তাজকে দেখলে মনে হয় যেন গলিত রজত বন্যার মহাপ্লাবন শুরু হয়েছে। নব নব রূপে তাজের স্বপ্ন মায়ামূর্তি ধরতে থাকে। মানুষকেও মুগ্ধ বিস্ময়ে ভাবতে হয়, ক্ষুদ্র মানুষ, তুচ্ছ মানুষ, তার মধ্যেও এতখানি সৌন্দর্যের ধারণা ছিল। উৎপলের দুটি চক্ষু ভরে স্বপ্ন ফুটে উঠল। বলল, মনে আশা ছিল তাজের রূপ আমি তুলিতে ধরে নিয়ে যাব, কিন্তু এক্ষেত্রে সে আশা আর সফল হবে না। যদি কখনো আবার সুযোগ হয় তখনকার জন্য অপেক্ষা করা ভিন্ন, আর গত্যন্তর নেই। সরোজ বিস্মিত হয়ে বলল, কেন এক্ষেত্রেই বা হবে না কেন? উৎপলের মুখে মৃদু হাসি ফুটে উঠল। সে বলল, সব কেনর কি জবাব দেওয়া যায়? রমার মুখ সহসা ম্লান হয়ে উঠল দেখে সবিতা দেবী তার নিকটে গিয়ে নিচু স্বরে বললেন, হ্যাঁ রে রমা, তোর কি হলো বল দেখি। আমাদের সম্মানিত অতিথি উনি। দস্যু মোহনের সঙ্গে মুখের সাদৃশ্য আছে বলে তোর এমন দূরে দূরে থাকা ভালো দেখায় না মা। উৎপলবাবু কিছু মনে করতে পারেন? উৎপল মৃদু শব্দে হেসে উঠল। বলল, আমি অপরাধী সবিতা দেবী। রমা দেবী যে বিনা কারণে আমাকে এই শাস্তিটুকু দিচ্ছেন না তা আমি বিশ্বাস করি। সরোজ বিস্মিত হাসে বলল, তার মানে আপনি কি দস্যুমোহন যে রমার এই অহেতুক ভয়কে সমর্থন করছেন? রমা চাপা বিরক্ত কণ্ঠে বলল, আহ, তোমরা সব কী যে বকছো, আমার বড় মাথা ধরেছে, আমি আর দাঁড়াতে পারছি না। সরোজ হেসে বলল, তাই বলো মাথা ধরেছে? সত্যি তুই বিশ্বাস করিস না তো যে? উৎপল বাধা দিয়ে ব্যগ্র কণ্ঠে বলল, তবে আর 1 মিনিট এখানে নয়, আসুন আপনারা। মাথা ধরবার যে ভীষণ যন্ত্রণা সে আমার বিশেষ রকমের অভিজ্ঞতা আছে। আধ ঘন্টা পর এই দলটি মিস্টার শ্রমের ড্রয়িং রুমে উপস্থিত হলেন। উৎপল প্রত্যাশা করেছিল যে রমা প্রাসাদে উপস্থিত হয়ে শয়ন করতে যাবে, এবং তার কল্পনা সত্য হলো দেখে পরম খুশি হয়ে সরোজকে বলল, আপনাদের প্রাসাদে যে অভিনব প্রবাদ কাহিনী প্রচলিত আছে আপনার মুখে শোনবার জন্য আমার বড় আগ্রহ হচ্ছে। সরোজ বলল, প্রবাদ বাক্যে আমাদের কোনো আস্থাই নেই, কারণ গত কয়েক শত বৎসর ধরে কতজন উত্তরাধিকারী যে কত অর্থ এই প্রবাদ প্রবচনের জন্য অপব্যয় করেছেন তারই অত্যা নেই। উৎপল বলল, আপনাদের পারিবারিক ইতিহাসের সাংকেতিক কথাগুলো আমাকে দেখাতে পারেন? অনায়াসে পারি। আচ্ছা, আমার সঙ্গে আসুন। নিচের ঘরে না গেলে আপনাকে বোঝানো কষ্ট হবে। সরোজ উঠে দাঁড়ালো ও পাশের ঘরে গেল। অল্প সময় পর একখানি মরক্কো চামড়ায় বাঁধানো পুস্তকের আকারে বাঁধানো খাতা নিয়ে সরোজ বলল, আসুন। প্রাসাদের নিম্নতলে পশ্চাৎ দিকে একটি অন্ধকার কক্ষে উপস্থিত হয়ে সরোজ বাতি জ্বালিয়ে বলল, এই সেই ঘর, আর এই সেই সাংকেতিক চিহ্ন দেখুন। সরোজ খাতাখানি উৎপলের হাতে দিল। উৎপলের চক্ষু দুটি আনন্দে উৎসাহে যেন জ্বলতে লাগলো। সে খাতায় লেখা সাংকেতিক চিহ্নগুলি অভিনিবেশ সহকারে পরীক্ষা করে ঘরের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। প্রস্তর নির্মিত বৃহৎ কক্ষ, চারিদিকের মেঝে ও দেওয়াল এইরূপ মসৃণ যে কোথাও একটু দাগ পর্যন্ত নেই। বহুক্ষণ ধরে নানাভাবে পরীক্ষা করে উৎপল মৃদু শান্ত হাস্যে বলল, না, আমার দ্বারা হলো না বোধহয়। সরোজের মুখের ভাবের কিছুমাত্র পরিবর্তন হলো না। সে বলল, আমরা বহু চেষ্টা করেছি, সক্ষম হয়নি। আমরা এখন বিশ্বাস করি যে মুসলমান সাম্রাজ্যের ধনের খ্যাতি বিশেষ প্রবল ছিল, তাই রাজধানী আগ্রা শহরের বুকে এই দুর্গপ্রাসাদকে ভিত্তি করে এমন একটা সম্পদের কাহিনী রচিত হয়েছিল। যাক, এখন ওপরে যাই চলুন। এখানে বদ্ধ হাওয়ায় আপনার শরীর অসুস্থ হয়ে যেতে পারে। উৎপল স্নিগ্ধ হাস্যে বলল,
আমার দেহ ননির নয়, এর চেয়েও ঢের খারাপ ঘরে থাকার অভ্যাস আমার আছে। একান্ত বিনয়ের অভিব্যক্তি ভেবে সরোজ হেসে উঠল এবং কক্ষ থেকে উভয়ে বের হয়ে আলো নিভিয়ে দিল। সহসা একটু লঘু পদশব্দ উত্থিত হলো। কে যেন ছুটে পালিয়ে গেল। উৎপলের নাকে এসেন্সের মৃদু গন্ধ প্রবেশ করল। সে মনে মনে হেসে ভাবল, যে অঙ্গের এই গন্ধ সৌরভ, সেই অঙ্গের মালিককে আমি চিনি। কিন্তু যে কারণে রমা এরকম গোপনে এসেছিল তা ভেবে উৎপলের মন সহসা বিষণ্ণ হয়ে উঠল। সরোজের সঙ্গে উপরে উঠে উৎপল শুনল তাকে খেতে দেওয়া হবে কিনা রমার কাকিমা ভৃত্যকে জানতে পাঠিয়েছেন। উৎপল ঘড়ির দিকে চেয়ে দেখল রাত্রি 11টা বাজছে। আগামী রাত্রির কথা ভেবে একটু ঘুমিয়ে নেওয়াই যুক্তিযুক্ত। বলল, আমি বড় ক্লান্ত, চলুন আহার সেরে নিয়ে একটু ঘুমোনো যাক। পরদিন সকালে চা পানাদির পর্ব শেষ হলে ভৃত্য সংবাদপত্র দিয়ে গেল। উৎপল আগ্রহ সহকারে একখানি ইংরেজি সংবাদপত্র খুলে পাঠ করতে লাগলো। রমা গতকাল থেকে দূরে দূরে কাটিয়েছিল। তার মন উৎপল অর্থাৎ মোহনের সম্মুখে কিছুতেই শান্ত হতে চাইছিল না। শিক্ষিতা তরুণী, বিলাত ফেরত তরুণী রমা অনাবশ্যক লজ্জা হেতু যে এরকম করেছিল তা নয়। রমার সে দুর্বলতা বিশেষ ছিল না, কিন্তু সে আপন মন নিয়ে বিপদে পড়েছিল। সে নিজের কাছে নিজেকে প্রতারিত করছিল। উপরন্তু তার উদ্বেগ ও আশঙ্কা জেগেছিল যে মোহন তার প্রতি আসক্ত হয়ে পড়েছে। সে বিষয়ে বহু প্রমাণ দিতে মোহন ত্রুটি করেনি। তা হলেও মোহনের এই বর্তমান আসার উদ্দেশ্য কি তা সে জানত না। কেন উনি এসেছেন এই প্রশ্ন গত দিন ও রাত্রি ধরে রমার মনে বারবার ঘুরে ঘুরে উদয় হচ্ছিল। অবশেষে কি তার পিতার পবিত্র নামে কলঙ্ক পড়বার হেতু সে হবে? এই ভয়ে রমার মন আতঙ্কে উদ্বেগে বিহ্বল হয়ে উঠেছিল। অগ্রজের শত প্রশ্ন অনুরোধেও তার মন তথাকথিত সম্মানিত অতিথির জন্য স্বাভাবিক হতে পারেনি। সে একটিবারের জন্যও শঙ্কাহীন সরল দৃষ্টিতে মোহনের মুখের দিকে চাইতে পারেনি। মোহন কাজে মনোনিবেশ করেছিল। সরোজ একখানা ইংরেজি নভেল নিয়ে বসেছিল। রমা টেবিলের অন্য পাশে বসে একখানা সচিত্র মাসিক পত্রিকার পাতা উল্টাচ্ছিল। রমা একবার ভাবল সে উঠে যাবে, কিন্তু ইচ্ছা থাকলেও কার্যত করল না। সে নীরবে বসে অর্থহীন দৃষ্টিতে মাসিক পত্রিকা নিয়ে খেলা করতে লাগলো। সংবাদপত্রে একটি সংবাদ মোহনের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করল। সংবাদটা এরকম: সুপ্রসিদ্ধ দস্যু মোহন তাজমহল দর্শনে আগ্রা অভিমুখে যাত্রা করেছে। কর্তৃপক্ষ সন্দেহ করছে যে তাজমহল দেখবার দৃষ্টি ও অবসর মোহনের একান্ত অভাব। নিশ্চয়ই কোনো বৃহৎ লাভের আশায় এই অসম সাহসিক দস্যু আগ্রা গিয়েছে। অতএব আমরা আগ্রাবাসী সকল ধনকুবেরগণকে সাবধান হতে নির্দেশ দেওয়ার জন্য কর্তৃপক্ষ কর্তৃক অনুরুদ্ধ হয়েছি। যদিও এরকম সাবধানতার মূল্য মোহনের বিপক্ষে মূল্যহীন, তবুও আমাদের কর্তব্য আমরা সাধন করলাম। আগ্রাবাসীর পক্ষে সুসংবাদ এই যে মোহনের চিরশত্রু, একমাত্র যোগ্য প্রতিদ্বন্দ্বী চিফ ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার বেকার আজ রাতে পাঞ্জাব মেলে আগ্রা যাচ্ছেন। আমাদের বিশ্বাস আছে মোহন তার এই শত্রুর উপস্থিতির জন্য ইচ্ছে থাকলেও তার আশা পূর্ণ করতে সক্ষম হবে না। আমাদের আশা সফল হোক। মোহন দুবার এই অংশটা পাঠ করল এবং পরে তা সরোজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, পড়ুন। সরোজ ওই অংশটুকু পাঠ করে বলল, অদ্ভুত যুক্তিসম্পন্ন লোক। সত্য বলতে কি উৎপলবাবু, মোহনকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি। উৎপল সবিস্ময়ে বলল, একটা হীন দস্যুকে এতখানি সম্মান দেওয়া আপনার উচিত হচ্ছে কি? সরোজ প্রতিবাদ করে বলল, দস্যুতা যে অতি হীন কাজ তা আমি স্বীকার করছি, কিন্তু মোহনের উদ্দেশ্যর প্রশংসা না করলে ধর্ম বাঁচে না। যে লোক ধনীর অনাবশ্যক অর্থ নিয়ে দরিদ্রের আবশ্যকতা পূর্ণ করে, দেশের আইনে তা অপরাধ হতে পারে, কিন্তু মনের আইনে তার কোনো অপরাধ হয় না, হয় কি? উৎপল মৃদু হাসল। চকিতে রমার দিকে চেয়ে দেখল তার মুখ আনন্দালোকিত হয়েছে। বলল, আপনার নীতিতে বিশ্বাসী একটি বিচারককেও আপনি পাবেন না। সরোজ বলল, তা জানি, কিন্তু শুধু বিচারকই কেন,
আমার বোনটি এখনই মোহনকে তীব্র ভাষায় নিন্দা করবে। কী রে রমা, তুই তো সেদিন নিন্দা করছিলি না রে? বারে, আমি আমি আবার নিন্দা করলাম কখন? উৎপল স্নিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, হতভাগ্য মোহন যদি আমাদের এই আলাপ শুনতে পেত, তাহলে সে এই ভেবে সান্ত্বনা পেত সে নিজেকে যতটা হতভাগ্য ভাবে, বাস্তবিকই সে ততটা পরিমাণে হতভাগ্য নয়। কিন্তু কথা হচ্ছে কি জানেন সরোজবাবু, মানুষ তার মনের অবস্থানুসারে মানব সমাজের কাছে যদি অত্যাচারিত হয়, বিনা দোষে যদি সমাজ তাকে সাজা দেয়, তবে স্বভাবতই মানুষের মন বিভিন্ন পথে প্রকাশ পায়। আমার মনে হয় এই যে মোহন ধনী সম্প্রদায়ের দুশ্চিন্তার, দুর্ভাবনার স্থল হয়ে দাঁড়িয়েছে, আর অন্য ক্ষেত্রে দরিদ্রের বান্ধবরূপেই পরিচিত হয়েছে, এর মূলে এমন কিছু আছে যার ফলে এরকম ঘটেছে। তাহলেও দস্যু যে হীন ব্যক্তি, সে যে সভ্য সমাজের শঙ্কা, আমার মনে আজ যেমনভাবে একথা ফুটে উঠেছে, এমনভাবে এর আগে কখনো চিন্তা করিনি। উৎপলের কণ্ঠস্বরে ম্লান সুর ধ্বনিত হলো। সরোজ বলল, রমা, উৎপলবাবুর সঙ্গে একটু গল্প কর। আমায় একখানা চিঠি লিখতে হবে, 10 মিনিটের মধ্যে আসছি। উৎপল চকিতের জন্য একবার রমার ভয় ব্যাকুল মুখের দিকে চেয়ে প্রতিবাদ করে বলল, পত্র একটু পরে লিখলে চলে না সরোজবাবু? সরোজ মৃদু হেসে বলল, আমার দেরি হবে না। আমি চিঠিখানা এখানের পুলিশ কমিশনারকে অনুরোধ করে লিখছি যে মিস্টার বেকার এখানে পৌঁছলে একবার যেন আমাদের প্রাসাদে নিমন্ত্রণ গ্রহণ করেন। কারণ বাবা বলেছিলেন যে আমাদের সাংকেতিক সুড়ঙ্গের বিষয়ে তার সঙ্গে একবার পরামর্শ করবেন। মিস্টার বেকার নাকি পুরাতত্ত্ব সম্পর্কে একজন অথরিটি। সরোজ দ্রুত পদে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। উৎপল হাতের কাগজ টেবিলের ওপর নামিয়ে রেখে প্রগাঢ় স্বরে ডাকল, রমা দেবী। কোনো উত্তর নেই। উৎপল পুনরায় ডাকল, মিস সোম। অতি কষ্টে রমা বলতে চেষ্টা করল, কিন্তু স্বর বের হলো না। সে একবার কাতর চোখ দুটি তুলে চাইল, পরক্ষণেই নত মুখে রইল। এক দৃষ্টে চেয়ে থেকে উৎপল ডাকল, রমা দেবী। কয়েক মুহূর্ত অপেক্ষা করার পর পুনরায় বলল, আমি কি করে আপনাকে বোঝাবো যে গত 1 বছর ধরে আপনার জন্য আমার মন কি উদ্বেগ, কি অশান্তি, কি চিন্তায় পূর্ণ হয়ে আছে। আমি যে হীন দস্যু, আমি যে সমাজচ্যুত, আমি যে ধূমকেতুর মতো মানুষের মনে বিভীষিকার রাজত্ব সৃষ্টি করি, আমি কেন এই দুরাশা মনে করতে স্পর্ধা পেলাম? এই দুশ্চিন্তা আমার মনে শিকড়ে গেড়ে বসেছে, তা থেকে পরিত্রাণ আমি কিছুতেই পাচ্ছি না। চিন্তায় যে এত সুখ অনুভূতি আছে, ভাবনায় যে এমন মাদকতা আছে, মানস দৃষ্টি যে এমন মাধুর্য সৃষ্টি করতে পারে, তাও দস্যু মোহনের নিকট এক অভিনব পরিচয়। রমা, রমা দেবী। রমা প্রাণপণ শক্তিতে মুখ তুলে বলল, বলুন। আপনার কি এখন সেই 3টি দিন ও 3টি রাত্রির কথা মনে আছে? মনে আছে কি আপনার? ভুল করে আপনি একান্তভাবে এই হতভাগার ওপর সব সমর্পণ করেছিলেন। আপনি কি ভাবতে পারেন সেই সুখস্মৃতি মধু হয়ে আমার সমস্ত সত্তাকে পরিবর্তন করে দিয়েছে? আপনি কি ধারণা করতে পারবেন আপনার নামটি আমি জপমালার মতো জপি? আমাকে ক্ষমা করেন যদি বলি, আমার বিপদে, অধীরতার দুঃখে একমাত্র অবলম্বন আপনার ছায়ামূর্তি ও মধুর স্মৃতি। রমা অধৈর্য হয়ে বলল, দয়া করে আপনি থামুন, আপনি চুপ করুন। আমাকে ওসব কথা শোনাবেন না আপনি। আমি আমি বলুন, বলুন রমা দেবী। উৎপল বলল, না, কিছু না। আমাকে আপনি ক্ষমা করুন। বলে সহসা রমা চেয়ার ত্যাগ করে উঠে দাঁড়ালো ও অগ্রসর হওয়ার উপক্রম করলে মোহন ব্যগ্রকণ্ঠে বলল, যাবেন না, যাবেন না, দয়া করে আমার আর একটা কথা শুনে যান। কিন্তু রমা দাঁড়ালো না, কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে গেল। উৎপলের মুখে বেদনার চিহ্ন পরিস্ফুট হয়ে উঠল। সে কিছুক্ষণ রমার গমনপথের দিকে চেয়ে টেবিলের ওপর মাথা নত করে বসল। তার যে চক্ষুতে কেউ কখনো অশ্রু দেখেনি, সেই চক্ষু থেকে অবিরল ধারায় অশ্রু ঝরে পড়তে লাগলো। অবশেষে কি পাষাণ ও প্রেমের আগুনে দ্রবীভূত হলো?
দুর্গপ্রাসাদের ড্রয়িং রুমে সন্ধ্যার পর নিয়মিত সভা বসেছিল। রায়বাহাদুর বলছিলেন, ভালো বিপদে পড়া গেল দেখছি। দস্যু মোহনের জ্বালায় আর শান্তিতে থাকা যাবে না। সরোজ হেসে বলল, দাদুকে মোহন পত্র দিয়েছে নাকি, কুমার নিত্য বিক্রমের মতো? রায়বাহাদুর বললেন, একই চাল দুবার চলে না ভায়া। তবে তবে আপনার এত কিসের ভয় বলুন তো? সরোজ জিজ্ঞেস করলো। রায়বাহাদুর বিরক্ত স্বরে বললেন, মোহনের কাছে কিসের যে ভয় আর কিসের যে নয় তা কে বলবে সরোজ? দস্যুর জন্য এত বড় গভর্নমেন্ট পর্যন্ত উদ্বেগে অস্থির হয়ে পড়েছে, তার জন্য আমাদের মতো সাধারণ মানুষ যে ভয়ে আত্মহারা হবে তাতে আর আশ্চর্য কি? আমি শুধু ভাবছি, এত জায়গা থাকতে এই আগ্রায় তার বেড়ানোর শখ হলো কেন? উৎপল মৃদু হাসি মুখে বলল, আপনার ভয় হয়তো নিতান্ত অর্থহীন হতে পারে, কারণ সংবাদপত্রে লিখেছে মোহন তাজমহল দেখতে আসছে। তাজমহল দেখার মতো রসজ্ঞান সেই দস্যুটার আছে নাকি? আপনি খেপেছেন? তাজের স্মৃতি দেখবার জন্য সে এখানে এসেছে? অত অবসর মোহনের নেই। শুনেছে অনেক রুই কাতলা এখানে আছে, আর তার জিহ্বার জল সরেছে। আমি বুঝি না যেন কিছু। রমা অপেক্ষাকৃত সহজ স্বরে বলল, দাদামশাই, আপনি নির্ভয় হন। আমি তাকে নিষেধ করে দেব আপনার কোনো অনিষ্ট করতে, কারণ আপনি তো সব কিছুই আমার নামে উইল করে যাবেন বলেছেন, বলেননি দাদু? রায়বাহাদুর বিস্ফারিত চক্ষে চেয়ে বললেন, সে তোমার কথাই শুনবে কি না? দিদির আমার কত সাহস, হিল্লি দিল্লি ঘুরে এসেছে কি না? মোহনের মতো উৎপল ভাইয়ার মুখের সাদৃশ্য দেখে যে ভিজে বিড়াল বনে যায় সে কথা বলবে মোহনের সঙ্গে। ও গো বন্ধু, দাদুর দিকে নজর দিও না। বৃদ্ধ রায়বাহাদুর হাহা শব্দে হেসে উঠলেন। উৎপল আর চোখে একবার রমার প্রফুল্ল মুখের দিকে চেয়ে বলল, আপনার আর কোনো ভয় নেই দাদু। রায়বাহাদুর বললেন, কেন? রমা দিদি অভয় দিচ্ছে বলে? আরে মোহন কি দিদির হুকুমের ভৃত্য নাকি এক সময়ে এক জাহাজে 3 দিন 3 রাত্রি কাটিয়েছে বলে? আমি কি ছেলে মানুষ যে বিশ্বাস করব এই কথা? দাদু, আপনি কী সব যাতা বলছেন? রমা কৃত্রিম বিরক্তি ভরে বলল। উৎপল বলল, মিস্টার বেকার নামকরা পুরাতত্ত্ববিদ পণ্ডিত, আমার বিশ্বাস এতদিন পর আপনাদের সুড়ঙ্গ পথের রহস্য উদ্ঘাটিত হবে। সরোজ উৎপলের গম্ভীর মুখের দিকে চেয়ে বলল, আপনি সুড়ঙ্গের অস্তিত্ব বিশ্বাস করেন? নিশ্চয়ই। যদি সুড়ঙ্গের কোনো অস্তিত্ব না থাকতো তাহলে পারিবারিক ইতিহাসে ওসব সাংকেতিক শব্দেরও অস্তিত্ব থাকতো না। রায়বাহাদুর বললেন, আর গুপ্তধন? উৎপলের চক্ষু দুটি চকিতের জন্য জ্বলে উঠল। বলল, একের অস্তিত্ব যদি স্বীকৃত হয় তাহলে অন্যেরটাও না হয়ে পারবে না। তবে 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 কি? রায়বাহাদুর অধৈর্য স্বরে বললেন, তবে সম্পদের অস্তিত্ব এক জিনিস আর সম্পদশালী হওয়া অন্য বস্তু। প্রায় অস্ফুট কণ্ঠে উৎপল বলল। পরম বিস্মিত হয়ে সরোজ বলল, ও কথার অর্থ কি উৎপলবাবু? উৎপল হাসতে হাসতে বলল, যখন মোহনের গতিবিধির আশঙ্কা এদিকে রয়েছে তখন প্রকাশ্য ধনই নিরাপদ কতটুকু, তাতে আবার গুপ্তধন। চকিতের জন্য রমার সঙ্গে উৎপলের দৃষ্টি মিলিত হলো। রমার মুখে উদ্বেগের ছায়াপাত হলো। সবিতা দেবী প্রবেশ করলেন, বললেন, তাহলে উৎপলবাবু কাজকর্ম শেষ করবার বেশি সময় আর রইল না। উৎপল ও উপস্থিত সকলে বিস্মিত মুখে সবিতা দেবীর দিকে চাইলেন। উৎপল বলল, বুঝতে পারলাম না তো। সবিতা দেবী হাসতে হাসতে বললেন, বেকার সাহেব, আপনার বন্ধু যে কাল অপরাহ্নে আসছেন, শোনেননি? সকলে হেসে উঠলেন। উৎপল বলল, আমার সঙ্গে দস্যু মোহনের সাদৃশ্যে অনেক সময়ে এমন ভুল অনেকেরই হয়েছে।
আপনি বিদ্রূপ করলেও বলা যায় না কিছু। আর এক দফা হাস্যরোল উত্থিত হলো, কিন্তু রমার মুখে হাসি না দেখে সবিতা দেবী নিম্ন স্বরে বললেন, সত্যি তোর কি হলো বলতো রমা? ভদ্রলোক দুঃখিত হতে পারেন। রমা চেয়ার ত্যাগ করে উঠবার উপক্রম করতেই উৎপল বলল, না সবিতা দেবী, আমি যে দুঃখিত হব না তা রমা দেবী বিশেষভাবেই জানেন। অপ্রিয় সত্ত্বেও যখন মানুষ হাসি মুখে সহ্য করে, তখন উৎপল এই প্রিয় মিথ্যাটুকুও বিশেষ আনন্দের সঙ্গেই উপভোগ করবে। রায়বাহাদুর বললেন, কিন্তু আমি এখন কি করি বলুন তো? উৎপল বলল, কেন, আপনাকে কুমার নিত্যবিক্রমের মতো মোহন পত্র লিখেছে? একরকম চালাকি দুবার খাটে না, রায়বাহাদুর বললেন। তবে, উৎপল প্রশ্ন করল, এর মধ্যে কোনো তবে কি কিন্তু নেই ভায়া? মোহন যখন এখানেই পদধূলি দিতে মনস্থ করেছে, তখন সে কি কখনো শুধু হাতে ফিরে যাবে? রায়বাহাদুর শঙ্কিত কণ্ঠে বললেন, না, সত্যি এই দস্যুটা আজ কাউকেই শান্তিতে বাস করতে দেবে না দেখছি। উৎপল বিরক্তি প্রকাশ করল। সরোজ প্রতিবাদ করে বলল, ও কথা তো সত্যি হলো না উৎপলবাবু। আমাদের মতো কয়েকজন ধনী ছাড়া বাকি 99% লোকই তো তাকে দেবতার মতো ভক্তি করে। তাদের মনে দৃঢ় ধারণা যে যেখানে অন্যায়, অত্যাচার, অবিচার, যেখানে ধনী অর্থ বলে আইনকে উপেক্ষা করে নিজের খেয়াল চরিতার্থ করে বেড়ায়, সেখানেই সে জমের মতো দেখা দেয়, আর তার বিচারে তাদের অসৎ উপায়ে অর্জিত অর্থ কেড়ে নিয়ে অত্যাচারিতদের মধ্যে বন্টন করে দেয়। একমাত্র সেই কারণেই সে দস্যু হয়েও নরনারীর মনে শ্রদ্ধার আসন পাততে সক্ষম হয়েছে। রায়বাহাদুর বললেন, যদিচ ভায়াকথিত কোনো শ্রদ্ধা আমার মনে বাসা বাঁধেনি, বেঁধেছে দারুণ ভয়। তাহলেও এমন আশ্চর্য ব্যক্তিকে প্রশংসা না করে পারা যায় না। কোথায় যে তার জন্ম, শিশুকাল, বাল্যকাল, কৈশোর অতিবাহিত হয়েছে, কে যে তার পিতামাতা, কি জাতি, কিছুই আমরা তো দূরের কথা সর্বশক্তিমান পুলিশ পর্যন্ত জানতে পারেনি। সহসা রমা বলল, না দাদু, আপনি জানেন না, তাই ও কথা বলছেন। রায়বাহাদুর বললেন, এই সংবাদপত্রে বের হয়েছে নাকি? রমা ধীর স্বরে বলল, না না, তবে তার মুখে আমরা শুনেছি। এক রমা ব্যতীত রায়বাহাদুর বা কেহই কুমার নরনারায়ণের বাড়িতে মোহনের উপস্থিতি ও তার বিস্ময়কর হীরক বলয় চুরির কাহিনী অবগত ছিলেন না। সংবাদপত্রে মাত্র মোহন কর্তৃক ঐতিহাসিক হীরক বলয় উদ্ধার ও প্রত্যর্পণের মতো মহানুভব কাহিনী প্রকাশিত হয়েছিল, এবং রমাও মোহনের উপর অনুরাগ ও তজ্জনিত লজ্জাবশত উক্ত কাহিনী ভ্রাতা বা কারো নিকট বিবৃত করে নাই। সুতরাং তার এই আকস্মিক উক্তি শুনে রায়বাহাদুর সবিস্ময়ে বললেন, কোথায়, জাহাজে মোহন বলেছিল নাকি? না না দাদু। রমা অস্বীকার করল। সরোজ অধৈর্য স্বরে বলল, তবে কোথায় তার সঙ্গে তোর দেখা হলো রমা? প্রশ্নের রূঢ়তায় রমার মুখ আরক্ত হয়ে উঠল, এবং সে একবার আবেদন ভরা দৃষ্টিতে মোহনের দিকে চেয়ে নতমুখে বসে রইল। উৎপল চিন্তা করে দেখল, সে এ বিষয়ে কোনো সাহায্যই রমাকে করতে পারে না, কারণ তাহলে রমার সঙ্গে মোহনের ঘনিষ্ঠতা এবং তার সঙ্গে উৎপলের যোগাযোগ বিষয়ে সন্দেহের উদ্রেক না করে ক্ষান্ত হবে না। সুতরাং সে মৃদু হেসে বলল, নিশ্চয়ই কোনো যুক্তিসঙ্গত হেতু আছে। আশা করি রমাদেবী আমাদের উৎকণ্ঠা দূর করবেন। রমা মোহনের ইঙ্গিতের অর্থ বুঝল এবং আপন ভুল বুঝতে পেরে বলল, মামাবাবুর ওখানে দাদা, মামিমার হীরক বলয় ফেরত দেবার পূর্বে তিনি তাদের সাথে দেখা করতে এসেছিলেন। বলে রমা ধীরে ধীরে সংক্ষেপে মোহনের অভিনব অভিযান কাহিনী বিবৃত করল। সকলের মুখের উপর বিস্ময়, শ্রদ্ধা, ভয় ক্ষণে ক্ষণে একের পর এক উদয় হতে লাগলো। রমার কাহিনী শেষ হলে সরোজ উচ্ছ্বসিত স্বরে বলল, এতদিনে মোহনের উদ্দেশ্য বোঝার সুযোগ হলো। কেন যে সে ধনীর শত্রু আর অনাথের বন্ধু হয়ে দেখা দিয়েছে, এবং এইসবের মূলে তার মায়ের করুণ কাহিনী একমাত্র হেতু হিসেবে অবস্থিত, তা বোঝা গেল।
এসব কথা শোনার পরও কি দাদু আপনি মোহনের ওপর বীতস্পৃহ হতে পারেন? রায়বাহাদুর বললেন, আমি অনেক কিছুই হতে পারি ভায়া, যদি মোহন আমাকে তার দৃষ্টিসীমার বাইরে রাখে। সকলে হেসে উঠলেন। অন্দরমহল থেকে আহার করার আহ্বান এলে সেদিনকার মতো সভা ভঙ্গ হলো। উৎপল সকলের সামনে দাঁড়িয়ে বলল, আজকের রাত্রি আমার শেষ রাত্রি। আশা করি আপনারা আমার সকল দুর্বলতা উপেক্ষা করবেন এবং ভবিষ্যতে যদি আবার দেখা হয় তবে এমনি সদিচ্ছা নিয়ে পরস্পরের সম্মুখীন হতে সক্ষম হবেন। একমাত্র রমা ছাড়া মোহনের গূঢ় উদ্দেশ্য কেউই বুঝতে পারলেন না। তাঁরা এই ধনী ও দাতা যুবকটির অমায়িক ব্যবহারে মুগ্ধ হলেন। রায়বাহাদুর বললেন, হাতের কাজে যখনই অবসর পাবে তখনই আমাদের কথা মনে করে যদি দেখা দিয়ে যান আমরা খুব খুশি হব ভায়া। রাত্রি 12টা। উৎপল অর্থাৎ মোহন শয্যায় শয়ন করে চিন্তা করছিল। ঝি ও চাকররা এইমাত্র বাইরের মহলে চলে গেল। তাদের গমনকালীন কথাবার্তা মোহনের কানে প্রবেশ করল। মোহনের মুখ গম্ভীর ও চিন্তা সংকুল। তখন সে কি চিন্তা করছিল তা ভাষায় রূপ দেওয়া শক্ত। যদিও তার মনে গুপ্ত সুরঙ্গের কথা জেগেছিল, তা হলেও সেই চিন্তা ছাপিয়ে রমার মুখখানি ও তার প্রত্যেকটি কথা ও ব্যবহার তার মনের ওপর দাগ কাটছিল। যে বহুমূল্য হীরককণ্ঠী সে রমার জন্য বহু কষ্ট স্বীকার করে সংগ্রহ করে এনেছে, তা দেওয়ার সাহস সে তখনও পর্যন্ত পায়নি। বহুবার সুযোগ পেয়েও কেন যে তার মন বিরূপ হয়ে ইচ্ছা পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তার হেতুটিও স্পষ্ট ছিল না। যদি রমা গ্রহণ না করে, যদি এই জিনিসের উৎপত্তিস্থল জিজ্ঞাসা করে, তাহলে সে কি করবে? যদিও অপহৃত হীরককণ্ঠীর বহু অদলবদল করিয়ে তাকে শনাক্তকরণের দায় থেকে সফল হয়েছিল, তবু যেভাবে সে তা সংগ্রহ করেছে রমা কর্তৃক অনুরুদ্ধ হলে সে সত্য না বলেও পারবে না। মিথ্যাকে মোহন অন্তরের সঙ্গে ঘৃণা করে। তাছাড়া যে নারী তার জীবনে অপূর্ব অভিনব অনুভূতির সঞ্চার করেছে, সেই প্রিয়তম নারীকে ছলনা করবে, মিথ্যা বলে প্রতারিত করবে, এরকম কল্পনা করাও মোহনের পক্ষে কষ্টকর। সুতরাং দ্বিধায় পড়ে মোহন রমার নিকট উপহার নিয়ে দাঁড়াতে পারেনি। মোহন গভীরভাবে চিন্তামগ্ন হলো। আর সময়ও নেই। বেকার সাহেব আসছেন। তিনি এলে তার পক্ষে আগ্রায় থাকা সম্পূর্ণভাবে অসম্ভব ব্যাপার হইবে। মাত্র এই রাত্রিটুকু। ঘড়িতে ঢং করে 1টা বাজল। সঙ্গে সঙ্গে মোহন বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো এবং ধীরে ধীরে দ্বার মুক্ত করে অন্ধকারের ভেতর তীব্র দৃষ্টিতে চেয়ে ক্ষণকাল নিঃশব্দে দাঁড়িয়ে রইল। কোনো দিকে কোনো শব্দ না পেয়ে মোহন পকেটের ভেতর থেকে একটা ছোট টর্চ বের করে অতি নিঃশব্দে কক্ষ দ্বার বন্ধ করে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। অন্দরমহলের পিছনের দ্বার সতর্কভাবে অর্গল মুক্ত করে উত্তর মহলে বের হলো এবং যে কক্ষের ভিতর তথাকথিত সুড়ঙ্গ পথের মুখ আরম্ভ হয়েছে, চারিদিকে সতর্ক দৃষ্টি ফেলতে ফেলতে সেই কক্ষে উপস্থিত হলো। মোহন কিছুক্ষণ চারিদিকে বদ্ধ প্রস্তর কক্ষের সূচিবদ্ধ অন্ধকারের ভেতর নিঃশব্দে দাঁড়িয়ে থেকে পকেট থেকে একখানি লেখা কাগজ বের করে মেঝের ওপর বসল এবং টর্চের আলো কাগজখানির ওপর নিক্ষেপ করে গভীরভাবে চিন্তামগ্ন হলো। ধীরে ধীরে মোহনের মুখে মৃদু হাসি ফুটে উঠল। সে অস্ফুট কণ্ঠে বলল, এত সহজে যে সমস্যার সমাধান হয়, সেই সমস্যা যুগ যুগ ধরে অমীমাংসিত রয়ে গেছে। মোহন, তোমার অদৃষ্টে যে গুপ্ত রাজার সম্পদ লেখা আছে তা কি অন্যে ভোগ করতে পারে? মোহন পকেট থেকে একটি ফুট রুল বের করে সাংকেতিক অঙ্ক অনুযায়ী মেঝে জরিপ করতে লাগলো। চারিদিকে নানাভাবে ফুট রুল দিয়ে জরিপ করে একসময় অস্ফুট কণ্ঠে বলল, পেয়েছি, আমি পেয়েছি। কখনো ভুল হতে পারে না। এই স্থানে গুপ্তদ্বারের মুখ আছে, নিশ্চয়ই আছে। মোহনের মন আনন্দে উত্তেজিত হয়ে উঠল। তার বুকের স্পন্দন দ্রুততর হয়ে উঠল। সে 2 হাতে বুক চেপে কয়েক মুহূর্ত নিঃশব্দে অপেক্ষা করতে লাগলো। হাতের টর্চের আলো দেয়ালের ওপর নিক্ষেপ করে মোহন নিজেকে নিজে বলতে লাগলো,
গুপ্তধন যদি নাও থাকে তাহলেও গুপ্তপথ আবিষ্কার হলেও প্রায় 1,00,000 টাকার রেশমের কাপড় যা মিস্টার সোম বর্মায় চালান দেওয়ার জন্য পাশের ঘরে রেখেছেন, সেগুলোকে চালান দিয়ে মিস্টার সোমের শ্রম তো লাঘব করতে আর কেউ বাধা দেবে না। মোহন পকেট থেকে একটি ছুরি বের করে একটি স্থানের ওপর সঞ্চিত ধুলো তুলে ফেলতে লাগলো। সহসা বোতামের মতো এক টুকরো গোলাকার বস্তু বের হয়ে পড়ল। মোহন অস্ফুট আনন্দধ্বনি করে পকেট থেকে একটি ছোট হাতুড়ি বের করে বোতামটির ওপর সজোরে চাপ দিল। বহু শতাব্দী পূর্বের অদ্ভুত অত্যাশ্চর্য ইঞ্জিনিয়ারিং নৈপুণ্যে নিঃশব্দে মোহনের দৃষ্টির সামনে জাদুর মতো কাজ করল। প্রস্তর দেওয়ালের গায়ে একটি দ্বার ভেতর থেকে বের হয়ে পড়ল। আনন্দে উত্তেজনায় অধীর হয়ে মোহন পলকহীন দৃষ্টিতে কিছু সময় চেয়ে রইল। তারপর যে পথে কয়েক শতাব্দী মানুষের পায়ের চিহ্ন পড়েনি সেই পথে অসম সাহসিক দস্যু নির্ভীক মোহন টর্চের আলো ফেলে ধীরে ধীরে প্রবেশ করল। পাথর দিয়ে তৈরি অদ্ভুত সুড়ঙ্গ পথ। মোহন সতর্ক পদক্ষেপে চারিদিকে টর্চের আলো ফেলতে ফেলতে অগ্রসর হলো। কিছু দূর অগ্রসর হয়ে পথ বাঁ দিকে মোড় ফিরেছে। আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখল পথ শেষ হয়েছে। সামনে পাথরের পাঁচিল। মোহন পাঁচিলের গা পরীক্ষা করে দেখল প্রথম বোতামের অনুরূপ দ্বিতীয় বোতাম দেখতে পেল। তার ওপর চাপ দিতেই সামনের প্রস্তরখণ্ড অন্তর্হিত হলো। শীতল বাতাস এসে মোহনকে অভ্যর্থনা করল। মোহন দেখল সে যমুনার তীরে উপস্থিত হয়েছে। মোহনের দুজন সহচর দুর্গপ্রাসাদের বাইরে অপেক্ষা করছিল। মোহন সুড়ঙ্গপথ থেকে বের হয়ে তাদেরকে সঙ্গে করে সুড়ঙ্গপথের ভেতরে প্রবেশ করল। যে কক্ষে বহুমূল্য সিল্কের বস্ত্র স্তূপীকৃত করে রাখা ছিল, অল্প আয়াসে তার চাবি ভেঙে একে একে কাপড়ের বস্তাগুলি সুড়ঙ্গপথে বের করে যমুনার তীরে রক্ষা করিল। যমুনার সেদিকে কোনো পথ নেই, আলো নেই, পরিত্যক্ত স্থান। সুতরাং নির্বিবাদে তাদের অপহরণ কার্য যখন সমাপ্ত হলো তখন রাত্রি 4টে বেজে গেছে। মোহন তার সহকারীদ্বয়কে উপদেশ দিয়ে সুড়ঙ্গের বাইরের দ্বার বন্ধ করে ভিতরে চলে এলো এবং ভেতরের দ্বার একই উপায়ে বন্ধ করে চিন্তা করল, গুপ্তধনের খবর মিথ্যা, কিন্তু কে বলতে পারে দীর্ঘ পথের কোনো না কোনো স্থানে গুপ্তকক্ষে ধনরত্ন লুক্কায়িত নেই। আর সময় নেই। যদি এমনি সুযোগ বজায় থাকে তবে আর একবার চেষ্টা করে দেখব। কিন্তু মোহনের পরিশ্রম বৃথা হয়নি। মিস্টার সোমের মতো ধনী ব্যবসায়ীর লক্ষাধিক টাকার কাপড় গেলেই বা কী, আর থাকলেই বা কী। মোহন ঘর থেকে বাইরে ফেরার উপক্রম করতেই সহসা কার পদশব্দ পেয়ে চমকিত হয়ে হাতের আলো ভিয়ে দিল। সে অতি নিঃশব্দে দাঁড়িয়ে রইল। সহসা একটি আলো হাতে করে রমা তার সামনে এসে দাঁড়ালো। মোহন যদি অভিভূত হয়ে না পড়তো তবে ইচ্ছা করলে নিজেকে গোপন করতে পারত, কিন্তু রমাকে দেখে তার সকল ইচ্ছাশক্তি লয় পেয়ে গেল। সামনে মোহনকে দেখে রমার মুখ রক্তশূন্য হয়ে বিবর্ণ হলো। সে কয়েক মুহূর্ত শঙ্কিত দৃষ্টিতে চেয়ে থেকে যে ঘরে তার পিতার লক্ষাধিক টাকার সিল্কের কাপড় ছিল সেই ঘরের সামনে উপস্থিত হয়ে দেখল তালা ভাঙা, কক্ষ শূন্য। রমা বিহ্বল মুখে ক্ষণকাল চেয়ে রইল। পরে যেমন মোহন তার দিকে দুপা অগ্রসর হয়েছে সে হাতের আলো ফেলে দিয়ে দুই হাতে মুখ চেপে চিৎকার রোধ করতে করতে ছুটে অন্দরমহলে প্রবেশ করল। মোহন সহসা এই অপ্রত্যাশিত পরিস্থিতির ভেতর পড়ে বিহ্বল হয়ে উঠলেও জ্ঞান হারায়নি। রমা ছুটে যাওয়ার পর মুহূর্তে সে ছুটে রমার পিছন পিছন ভিতরের মহলে প্রবেশ করে দেখল রমা সিঁড়ির ওপর মাথা রেখে নিঃশব্দে রোদন করছে। ভোরের আলো রমার মুখের ওপর পড়ে থাকায় মনে হচ্ছিল প্রস্তর ফেটে ঝর্ণাধারা ঝরে পড়ছে। মোহন ধীরে ধীরে রমার সন্নিকটে উপস্থিত হয়ে অভিভূত স্বরে ডাকল, রমা দেবী। রমা উত্তর দিল না। মোহন আবার ডাকল, রমা দেবী, রমা। রমা দলিতা ফণিসম মাথা তুলে বলল, আপনার লজ্জা করে না? আমাকে রমা বলে ডাকবার অধিকার রাখেননি আপনি। যান, আপনি যান, আমার কাছ থেকে যান আপনি। মোহনের মুখে কাতর হাসি ফুটে উঠল। সে কয়েক মুহূর্ত নিঃশব্দে চেয়ে থেকে বলল, কি জানো রমা, স্বভাব আমার এমনি হয়ে দাঁড়িয়েছে যে কিছুতেই নিজেকে সংবরণ করতে পারি না।
ধনীর ধন, ধনীর সম্পদ আমার মনে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে তোলে, আর সব কিছু বিবেচনা কোথায় চলে যায় জানতেও পারি না। তবে আমি তোমাকে এই কথা দিচ্ছি, আজ আমি যা চুরি করেছি কাল বেলা 2:30টার মধ্যে সব ফেরত দেব। আমি শপথ করছি রমা, সব ফেরত দেব। তুমি শুধু আমার দিকে একবার তেমনি করে চাও রমা, একবার বলো তুমি আমাকে ক্ষমা করেছো। রমা কাঁদছিল। মোহনের শপথে তার মনে কোনো বিশ্বাস জন্মালো না। তা বুঝে মোহন পুনরায় বলল, কাল বেলা 2:30 বাজার পূর্বে তোমার বাবার যা গেছে তিনি সব ফেরত পাবেন। রমা রমা কোনো উত্তর দিল না। মোহনের মুখে ব্যথার চিহ্ন ফুটে উঠল, কিন্তু সে কিছু বলার পূর্বেই সহসা রমা ব্যগ্র কণ্ঠে বলল, তুমি যাও, তুমি এখনই যাও, ওই কে আসছে, এখনই এখনই তোমাকে সন্দেহ করবে। একটা বিড়াল সিঁড়ি দিয়ে নামছিল। তা দেখে মোহন হাসি মুখে বলল, আমাকে আমাকে তবে ক্ষমা করলো তো রমা? বলো, একবার বলো রমা। রমা চকিতের জন্য অশ্রুসিক্ত চক্ষুতে চেয়ে হরিণীর মতো দ্রুত লঘু গতিতে সিঁড়ি দিয়ে উপরে অদৃশ্য হয়ে গেল। মোহন ক্ষণকাল এক দৃষ্টি চেয়ে থেকে আপন শয়নকক্ষে প্রবেশ করল। সুরক্ষিত দুর্গপ্রাসাদে সঙ্গীনধারী ফটকের পাহারা ভেদ করে কী রকমে এই ভীষণ চুরি সম্ভব হলো তা চিন্তা করতে গিয়ে আগ্রার পুলিশ সাহেব থেকে পাহারাওয়ালা পর্যন্ত সবাই বিপন্ন হয়ে পড়ল। ফটকের চাবি বন্ধ রয়েছে। ফটকের পাশে ক্ষুদ্র ঘরে সঙ্গীন পাহারা ও দারোয়ান গোষ্ঠী পালা করে রাত্রিতে পাহারা দিয়েছে। চারিদিকে 15 হাত উঁচু পাঁচিল টপকে যাওয়ার কোনো চিহ্নই কোনো স্থানে দেখা যায়নি। অথচ লক্ষাধিক টাকা মূল্যের গাড়ি গাড়ি বস্ত্র কিভাবে এক রাতের মধ্যে অন্তর্হিত হতে পারে ভেবে বিস্ময়ে আর কারো অবধি রইল না। মিস্টার সোম চিন্তিত হয়ে বললেন, আমার মনে হয় দস্যু মোহনেরই কাজ। কমিশনার বললেন, প্রমাণ কোথায়? দস্যু মোহন অসাধারণ শক্তিসম্পন্ন হলেও সে মানুষ, আর মানুষের পক্ষে এইরূপ অসম্ভব কাণ্ড সম্ভব করাও আদৌ সম্ভব নয়। তবে কি আপনার ধারণা? মিস্টার সোম প্রশ্ন করলেন। ধারণা আমার এক্ষেত্রে হচ্ছে না। আমি ভাবছি এরূপ সম্ভব হয় কি করে। যদি লক্ষ টাকার হীরক বা মুক্ত অপহৃত হতো তবে বুঝতাম সম্ভব হলেও হতে পারে, কিন্তু 3 গাড়ি সিল্কের কাপড় তো আর মায়া নয় যে ভেলকি মন্ত্রে উড়ে যাবে। পুলিশ কমিশনার বিহ্বল মুখে বললেন। রায়বাহাদুর বললেন, নিশ্চয়ই এ মোহনের কাজ, এতে আর বিন্দু মাত্র সন্দেহ নেই। মোহন পারে না এমন কাজ নেই। সুতরাং জিনিসপত্র ফেরত পাবার আর বৃথা আশা না করে মনকে এই বলে প্রবোধ দাও যে লক্ষ টাকার ওপর দিয়ে ফাঁড়া কেটে গেছে। আমার ফাঁড়া কততে কাটবে তাই এখন সমস্যা। পুলিশ পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসন্ধান করিল। চাকর বাকরদের জবানবন্দি নিয়ে নানা প্রশ্ন করল, দারোয়ানদের জেরা করল সবই, কিন্তু নিজেরাও বুঝল না বা গৃহস্বামীকেও কিছু বুঝাতে পারল না। সরোজ জিজ্ঞেস করল, মিস্টার বেকার কটার সময় আসবেন? কমিশনার একবার উৎপলের মুখের দিকে তীব্র দৃষ্টিতে চেয়ে বলল, 4টের সময়। তিনি যাতে বরাবর আপনাদের এখানে এসে হাজির হন আমি সে বন্দোবস্ত করব। সরোজ বলল, ধন্যবাদ। কমিশনার উৎপলকে বললেন। কোথায় দেখেছি বলুন তো? উৎপল মৃদু হেসে বলল, তা বলা শক্ত, কারণ অনেক সময় অনেককে না দেখেও মনে হয় দেখেছি। তাছাড়া আপনাকে আমি এর পূর্বে দেখিনি বলে মনে হচ্ছে। সরোজ বলল, ইনি আমাদের বিশেষ আত্মীয়। ও আত্মীয়, তবে আর। এই পর্যন্ত বলে কমিশনার উঠে দাঁড়ালেন। বললেন, বর্তমানে যা করবার তা করেছি, এখন মিস্টার বেকারের জন্য অপেক্ষা করাই সমীচীন। উৎপল বলল, আপনার সঙ্গে একটু ঘুরে আসি চলুন মিস্টার কমিশনার, আশা করি তাতে আপনার আপত্তি হবে না। কমিশনার সাহেব মিস্টার সোমের বিশিষ্ট আত্মীয়কে আপ্যায়িত করে বললেন, বেশ তো, আসুন না, একটু আলাপ করতে করতে যাওয়া যাক।
মধ্যাহ্নভোজনের পর বেলা 1:30টার সময় ড্রয়িং রুমে বসে এই ভয়ানক চুরি সম্বন্ধে আলোচনা চলছিল। মিস্টার সোম, রায়বাহাদুর, পুলিশ সাহেব, রমা ও সবিতা দেবী এবং সরোজের বন্ধু উৎপল আলোচনায় যোগ দিয়েছিল। রমা একান্তে বসে ঘড়ির দিকে বারবার দেখছিল। তার দৃঢ় ধারণা হচ্ছিল মোহন যখন বলেছে 2:30টার মধ্যে অপহৃত দ্রব্য ফিরে পাবে, তখন সে দ্রব্য ফিরে পাবেই। পুলিশ সাহেব বলছিলেন, 2টো বেজেছে, আর 2 ঘন্টার মধ্যে মিস্টার বেকার এসে পড়লেই আশা করি সমস্যা সহজ হয়ে উঠবে। 2:15 বাজল, অবশেষে 2:30 বাজল। মোহন পকেট থেকে ঘড়ি বের করে দেখল ও রমার সঙ্গে চকিতে দৃষ্টি বিনিময় হয়ে গেল। কিন্তু রমার মন অকস্মাৎ মোহনের ওপর বিরূপ হয়ে উঠল। মোহন মিথ্যা স্তোক বাক্য দিয়েছে। কিন্তু সহসা গেটের বাইরে একটা হট্টগোল উঠল। কি ব্যাপার জানতে চেয়ে মিস্টার সোম দারোয়ানকে ডাকলে দারোয়ান এসে বলল, হুজুর, চোর সব মাল ফেরত দিয়ে দিয়েছে। উপস্থিত সকলেই বিস্ময়ে হতবাক হয়ে দেখল একজন সার্জেন্টের অধীনে 3খানা গাড়ি বোঝাই হয়ে সমগ্র বান্ডিল ফেরত এসেছে। সার্জেন্ট পুলিশ সাহেবকে বলল, হুজুরের আদেশ তামিল করেছি মাত্র। সার্জেন্ট একটি লিখিত আদেশ দেখালো। তাতে লেখা ছিল, পুলিশ সাহেব আদেশ দিচ্ছেন যে তাজের সন্নিকটে যমুনার তীরে যে বস্তাগুলি পড়ে আছে তা যেন বেলা 2:30টার সময় মিস্টার সোমের প্রাসাদে পৌঁছে দেওয়া হয়। পুলিশ সাহেব দেখলেন তার নামে কেউ সহি জাল করে সার্জেন্টকে প্রতারিত করেছে। মিস্টার সোম বললেন, এর মানে কিছু বলতে পারেন? না, কেন যে মোহন চুরি করেও ফেরত দিলে বুঝতেই পারছি না। মিস্টার বেকার না এলে কিছুই বোঝা যাবে না। 3টে বাজলো, 3:30 বাজলো, কিন্তু রমা ওঠার নামগন্ধ করল না দেখে উৎপল কিছুক্ষণ গম্ভীর মুখে চিন্তা করে সহসা উঠে দাঁড়ালো ও ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। সরোজ ও অন্য সকলে ভাবল কোনো প্রয়োজনে গিয়েছেন, এখনই আসবেন। আগ্রা স্টেশনে জয়পুর এক্সপ্রেস ট্রেন প্রবেশ করল। প্রথম শ্রেণী থেকে একটি সাহেব অবতরণ করে সম্মুখে দেখলেন একটি কুব্জ দেহ বাঙালি বৃদ্ধ ভদ্রলোক তাকে বলছেন, এটাকে প্রথম শ্রেণীর কামরা? সাহেব বললেন, হ্যাঁ, আপনি কি প্রথম শ্রেণীর আরোহী? ভদ্রলোক চোখ তুলে সবিস্ময়ে বললেন, এই যে মিস্টার বেকার, আপনি এসে পড়েছেন। আপনার জন্য পুলিশ সাহেব অত্যন্ত উদ্বেগের সঙ্গে অপেক্ষা করে আছেন। মিস্টার বেকার আশ্চর্য হয়ে আগন্তুকের দিকে চেয়ে বললেন, আপনি আমাকে চেনেন দেখছি। কে আপনি? অবান্তর প্রশ্ন মিস্টার বেকার, আপনার মতো স্বনামধন্য পুরুষকে চেনে না ভারতে সেরকম লোক কমই আছে। তাছাড়া মোহনের যখন এখানে আগমন হয়েছে তখন। সহসা ট্রেন ছাড়ার শব্দ শুনে বৃদ্ধ কামরায় আরোহণ করলেন। মিস্টার বেকার চলমান ট্রেনের দিকে চেয়ে ভ্রু কুঞ্চিত করে ক্ষণকাল দাঁড়িয়ে রইলেন। পরে ধীরে ধীরে অগ্রসর হয়ে দেখলেন পুলিশ সুপার তাকে অভিবাদন করছেন। মিস্টার বেকার বললেন, উৎপল অর্থাৎ মোহন পালিয়েছে, চুরি করেও মালপত্র সব ফেরত দিয়ে দিয়েছে। আমাকে আর কোনো প্রয়োজন নেই। গুড নাইট। মিস্টার সোম শশব্যস্তে বললেন, না না মিস্টার বেকার, যাবেন না, দয়া করে 2 মিনিট অপেক্ষা করুন। আপনার কাছ থেকে এই গুপ্ত সুড়ঙ্গের বিষয়ে আমি উপদেশ চাই। মিস্টার বেকার বললেন, আচ্ছা, দেখি, চলুন। সাংকেতিক চিহ্ন খাতাটা একবার আনুন তো। যদি বুঝতে পারি তবে সময় নষ্ট করবার সার্থকতা থাকবে। সরোজের মন অতিমাত্রায় বিষণ্ণ হয়ে উঠেছিল। সে বলল, আপনি বলছেন উৎপলবাবুই দস্যু মোহন, মিস্টার বেকার? হ্যাঁ মিস্টার সোম, তাতে আপনার কোনো সন্দেহ আছে নাকি? তবে তিনি যদি সাধুই হবেন তবে এখন কোথায় তিনি? মিস্টার বেকার হাসতে লাগলেন। সাংকেতিক চিহ্ন দেখে মিস্টার বেকারের মুখ আলোকিত হয়ে উঠল। তিনি বললেন, বুঝেছি, আসুন গুপ্ত সুড়ঙ্গ বার করে দিই। আর আমার দৃঢ় বিশ্বাস এই পথেই মোহন কাপড়গুলি বার করে নিয়ে গিয়েছিল। আসুন। পুলিশ সাহেব প্রভৃতি সকলে সঙ্গে চললেন।
মিস্টার বেকার 10 মিনিট চেষ্টা করে সুড়ঙ্গ মুখ আবিষ্কার করলেন এবং ভেতরে প্রবেশ করে শেষ মুখের দ্বার খুলে যমুনার তীরে উপস্থিত হলেন। মিস্টার সোমের বিস্ময়ের আর অন্ত রইল না। এমন সময় একজন পুলিশ কনস্টেবল এসে মিস্টার বেকারকে অভিবাদন করে বলল, হুজুর, এই প্যাকেটটা একটা বুড়ো লোক আপনাকে দেওয়ার জন্য আমার হাতে স্টেশন থেকে পাঠিয়ে দিয়েছে। মিস্টার বেকার বললেন, কুঁজো বড় লোক? হ্যাঁ হুজুর। মিস্টার বেকার খুলে দেখলেন তাঁরই মানিব্যাগ। কোন অবসরে মোহন পকেট মেরে নিয়েছিল ভেবে লজ্জায় অভিভূত হয়ে পড়লেন। পুলিশ সাহেব বললেন, বোনের সঙ্গে দেখা হয়েছিল নাকি আপনার? তখন চিনতে পারিনি, এখন বুঝলুম। আশ্চর্য শক্তি এ দস্যুটার। মিস্টার বেকার বললেন। মিস্টার বেকারের লাঞ্ছনায় সরোজের মুখে শত চেষ্টা সত্ত্বেও হাসি ফুটে উঠল। বেকার দ্বিতীয়বার লজ্জা অনুভব করে মুখ নিচু করে বললেন, আশ্চর্য। এতক্ষণ শুনছিলেন শশধর দত্তের লেখা মোহন সিরিজের গল্প মোহন ও রমা, চতুর্থ পর্ব। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রাখব। আর কি ধরনের গল্প শুনতে চান তা আমাদের লিখে জানান। পরবর্তী কোনো পর্বে এই গল্পগুলি আমরা পাঠ করে শোনাবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।